ছাত্র অধিকার পরিষদও একটা ভালো জায়গায় আছে, যেহেতু 28 বছর পরে এই সংগঠনেরই ভিপি আমি ছিলাম এবং এখনও যে ভিপি ক্যান্ডিডেট বিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোড় খাওয়া ছাত্রনেতা, অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আজকের অবস্থানে এসেছে এবং তার একটা গ্রহণযোগ্যতাও আছে। আবার বিপরীত দিকে ছাত্রদলের নেতা আবিদুল, ছাত্র শিবিরের সাদিক কাইয়ুম, আবার ওই আমাদের সময় ইমি, এরকম অনেকেই নির্বাচন করতেছে। দিন শেষে যারা শিক্ষার্থীদের কাছ পর্যন্ত বেশি পৌঁছতে পারবে, শিক্ষার্থীদের জন্য পরিবর্তনমূলক কিছু কাজের মাধ্যমে নিজেরা উদাহরণ তৈরি করতে পারবেন, হয়তো তাদেরকে শিক্ষার্থীরা বিবেচনা। আপনি ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি এবং আপনার উপরে ডাকসুর সময় অনেক ঝড়ঝাপটা গিয়েছে, আমি নিজেও প্রত্যক্ষ করেছি, আমি ছিলাম ওখানে। তো এই মুহূর্তে ডাকসু নির্বাচন হবে আগামীতে। আপনি জানেন যে সকল ছাত্র সংগঠনের নেতারাই তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং মনোনয়ন দাখিল করেছেন। বিশেষ করে আপনার কাছে এখন কোন জোটকে বেশি শক্তিশালী মনে হচ্ছে? প্রথম হচ্ছে যে আমি ডাকসুর ভিপি হিসেবে এবং আমি যেহেতু একটা সংগঠন থেকে, ছাত্র সংগঠন থেকে আজকের এই জায়গায় এসেছি, ছাত্র অধিকার পরিষদ, তো কাজে আমার সুনির্দিষ্টভাবে কোনো সংগঠনের পক্ষে বিপক্ষে বলা একটু মুশকিল। এখানে আমি মনে করি যেটা অন্যান্য সময়ে এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা সরকার বিরোধী প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে, সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ভোট দিয়েছে। কারণ হচ্ছে সরকারের দুর্নীতি, দুঃশাসনের কারণে, রাইট, কিংবা তাদের ছাত্র সংগঠনগুলোর ক্যাম্পাসে আধিপত্যের কারণে। এইবার তো আর যে সরকার ক্ষমতা আছে তাদের ওই অর্থে কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠন নাই, যদিও এনসিপির কিছুটা সরকারের সাথে সম্পৃক্ততা আছে এবং এনসিপির ছাত্র সংগঠন বাকসাস কিছুটা বেনিফিট পাচ্ছে, কিন্তু তারা অন্যান্য সময় যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো যে জুলুম চালায় শিক্ষার্থীদের উপরে কিংবা জাতীয় রাজনীতিতে আপনারা সরকারি দল বা ক্ষমতাসীন দল যে ধরনের প্রভাব বিস্তার করে, আপনার যে ধরনের ভূমিকা রাখে, এখন ওই রকমের কোনো রাজনৈতিক দলের সুযোগ নেই, ছাত্র সংগঠনের সুযোগ নেই। এইখানে এখন নির্বাচনের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে যাদের শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা আছে, এই 24 জুলাই গণ অভ্যুত্থান, 2018 কোটা সংস্কার আন্দোলন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, ক্যাম্পাসের ছাত্রদের ইস্যুতে যারা কথা বলে, প্রতিবাদ করে, এরকম পরিচিত আছে, এই সমস্ত শিক্ষার্থীরা বের হয়ে আসবে। এবং আমার যেটা মনে হয় এককভাবে কোনো প্যানেল উইন করবে না, বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন প্রতিনিধি আসবে। সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদও একটা ভালো জায়গায় আছে, যেহেতু 28 বছর পরে এই সংগঠনেরই ভিপি আমি ছিলাম এবং এখনও যে ভিপি ক্যান্ডিডেট বিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোড় খাওয়া ছাত্রনেতা, অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আজকের অবস্থানে এসেছে এবং তার একটা গ্রহণযোগ্যতাও আছে। আবার বিপরীত দিকে ছাত্রদলের নেতা আবিদুল, ছাত্র শিবিরের সাদিক কাইয়ুম, আবার ওই আমাদের সময় আপনার শামসুন্নাহর হলের ভিপি ছিল ইমি, এরকম অনেকেই নির্বাচন করতেছে। সো দিন শেষে যারা শিক্ষার্থীদের কাছ পর্যন্ত বেশি পৌঁছতে পারবে, শিক্ষার্থীদের জন্য পরিবর্তনমূলক কিছু কাজের মাধ্যমে নিজেরা উদাহরণ তৈরি করতে পারবেন, হয়তো তাদেরকে শিক্ষার্থীরা বিবেচনা করে। ডাকসু নির্বাচন কি, ডাকসু নির্বাচনের পর ফলাফল হওয়ার পর এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? আরেকটি বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আপনি ডাকসুর ভিপি থাকা অবস্থায় কোনো কাজ করেননি, এরকম কিছু কথা দেখেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডাকসু, এইবারের ডাকসু নির্বাচনে বা ডাকসু সহ রাকসু, চাকসু, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, আমার মনে হয় না যে এই নির্বাচনগুলো জাতীয় রাজনীতিতে খুব বেশি প্রভাব রাখবে। আমি আগেই বলেছি যে আগেকার সিস্টেমে দেখা যাচ্ছে সরকার বিরোধী ছাত্র সংগঠন জিতে যায়, যার ফলে জাতীয় পর্যায়ে তাদের রাজনীতি, ঝিমিয়ে পড়া রাজনীতি একটু চাঙ্গা হয়। সো এইখানে তো ওই রকমের সুযোগ নাই যে সরকার বিরোধীকে, সরকারের পক্ষের লোককে সেই বিবেচনায় তারা বিজয়ী হবে। এইখানে একেবারেই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তারা বিজয়ী হবে, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করছে। আমার বিরুদ্ধে কেউ কেউ ইন্টেনশনালি বিতর্কিত করার জন্য কিছু কথা বলে থাকে, যেই কথাগুলোর সব উত্তর আমি দেই না, কারণ আমি মনে করি না যে তারা আমার সমপর্যায়ের, বা আমি যেই জায়গাটাতে আছি এই জায়গা থেকে আসলে অনেক কথা বলাও যায় না। তবে আমি এইটুকু বলবো, আমার সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের কথা যদি বলেন, তাহলে বলবো ফার্স্ট পরিবর্তন হচ্ছে যে আমি ভিপি হওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র, বৈশিষ্ট্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতান্ত্রিক মূল্যবোধের আতুরঘর, তীর্থভূমি। সো এই গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রের যে ভিন্ন মতের একটা স্পেস থাকা দরকার, সেইটা ডাকসু নির্বাচনের মাধ্যমে
হয়েছে এবং সেই ক্ষেত্রে আমি একটা ভূমিকা রেখেছি। যেই প্রেক্ষাপটই কার্যত এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। সেকেন্ড হচ্ছে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে গণরুমে নির্যাতন করা হতো এবং অনেক শিক্ষার্থীরা গাদাগাদি করে গণরুমে এক জায়গায় থাকতো। সেক্ষেত্রে আমি দায়িত্ব গ্রহণের পর থেকে এটি নিয়ে খুব জোরালো আওয়াজ তুলেছিলাম গণরুম গেস্ট রুম বন্ধের বিরুদ্ধে। সেক্ষেত্রে কিছুটা পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছিল। ছাত্রলীগেরও যারা নির্বাচিত হয়েছিল তারাও ভেবেছে যে আমরা যদি গেস্ট রুম করি শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে যাবে, আমাদেরকে পছন্দ করবে না। বা গণরুমে বাং বেড, এখন যেটা ছাত্র অধিকার পরিষদের এই নেতারা বলছে অন স্টুডেন্ট অন বেড, হ্যাঁ, সিঙ্গেল বেড। তো এইখানেও কিছুটা গণরুম গেস্ট রুমের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করতে পেরেছিলাম। 3 নম্বরে হচ্ছে ডাকসুর যে কাজ হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়ামূলক বেশ কয়েকটি ইভেন্ট হয়েছিল। যদি এগুলো সম্পাদকের মাধ্যমে হয়েছিল, আমি করি নাই, কিন্তু সেখানে আমার কিছুটা হলেও সহযোগিতা ছিল। কারণ হচ্ছে ডাকসুর বাজেটে বিপিকে আলাদাভাবে কাজের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয় না। বিপি জাস্ট তদারকি এবং আপনার একটা প্রতিকূল অবস্থায় ছিল, রাইট? না, গঠনতন্ত্রে বলেছে যে হি উইল বি দ্য চিফ এক্সিকিউটিভ। সো তারপরেও যতটুকু কাজ করব সেখানে তো বড় একটা প্রতিকূল পরিস্থিতি ছিল। 23 জন ছাত্রলীগের ছিল। আমার সিদ্ধান্ত মিটিং ছাড়াই তারা বাজেট পাস করে কাজ করতো। আমি বাধা দিতাম না, যে শিক্ষার্থীদের প্রতি আমাদের তো একটা দায়বদ্ধতা আছে যে কিছু কাজ করতে হবে, ওকে তারা করুক। সেইভাবে আপনার যতটুকু পেরেছি পরিস্থিতির মধ্যে চেষ্টা করেছি। এমনকি 1,89,00,000 টাকা বাজেটের বিপির জিএসের 5 লাখ টাকা করে খরচের জন্য বাজেট দেওয়া হয়েছিল। আমি কিন্তু সেটা খরচ করিনি। যে আমি চেয়েছিলাম যে শেষ দিকে এই টাকাটা অসচ্ছল শিক্ষার্থীদের মেধাবৃত্তির জন্য দেব, এবং যাতে মানুষ বা শিক্ষার্থীদের মাঝে একটা এক্সাম্পল থাকে যে আমি ডাকসুতে এই দায়িত্ব পেলেও 5 লক্ষ টাকা আমি চা কফি খেয়ে কিংবা মধুর ক্যান্টিনে সিঙ্গারা সমোসা খেয়ে বিল দেই নাই। কিন্তু 2020 সালে কোভিড চলে আসায় শেষ দিকে তো আর ক্যাম্পাসে আসলে কন্টিনিউ করা যায়নি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, কদিন আগেও আপনি তারেক রহমানের সঙ্গে আপনার কথা হয়েছে, আপনাদের কি কথা হলো, কি বিষয়ে আলাপ হলো? হ্যাঁ, তারেক রহমানের সাথে কথা হয়েছে, জামাতের আমিরের সাথে কথা হয়, ইসলামী আন্দোলন আমিরের সাথে কথা হয়, এনসিপির তো ওরা অনেকেই আমাদের একেবারেই সহকর্মী ছিল, অনেকে আমাদের ছাত্র সংগঠনের নেতা, মূল দলের না কেউ, যেমন ধরেন আদিব এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সে আমাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিল। তারপরে হান্নান মাসুদ, সে আমাদের ছাত্র সংগঠন, এফ রহমান হল তার আপনার দায়িত্ব ছিলেন বিশ্ববিদ্যালয় কমিটিতে। ইভেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তো এনসিপি তো মোস্ট জুনিয়র, সবার সাথেই আলাপ আলোচনা কথাবার্তা হয়। তারেক রহমানের সাথে যেটা হচ্ছে, বিশেষ করে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করায় বিএনপি সেখানে নেতৃত্ব দিয়েছে, সমন্বয়টা করেছে, যার ফলে তারেক রহমানের সাথে আমাদের অনেক আগে থেকেই বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। 28 অক্টোবর কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম, বিভিন্ন রাষ্ট্রের অবস্থান নিয়ে, এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে, জুলাই চলাকালীন সময়, জুলাইয়ের পরে উনি ইতিবাচকভাবেই বিশেষ করে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন, এবং তিনি আমাদেরকে বারবার বলেছেন, আশ্বস্ত করেছেন যে তারা একটা জাতীয় সরকার করতে চায়, সেখানে এই যুগপৎ আন্দোলনের শরিকদেরকে চায়, সেখানে আমাদেরকেও তারা তাদের সাথে চায়। বাংলাদেশের আগামীতে শুধুমাত্র নির্বাচন কিংবা সরকার গঠন না, আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো দরকার, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার। সেই বিষয়ে উনি আমাদের তরুণ হিসেবে, ত্যাগী হিসেবে আমাদের সহযোগিতা চান, সেটা তিনি একাধিকবার বলেছেন। কারণ তিনি জানেন যে এদেশের তরুণদের বড় একটা অংশ জুড়ে আমরা আছি, এবং এই আন্দোলন সংগ্রাম আমাদের হাতে এই রচনা হয়েছে, সুতরাং তিনি তো আমাদের গুরুত্বটা বুঝেন। সেই জায়গা থেকে তিনি সমীহ করেন, সম্মান করেন, ভালোবাসেন, আমরাও তাকে সম্মান করি, এবং তার চিন্তাভাবনা অনেক ভালো। সে বিএনপির ধরেন মির্জা ফখরুল সাহেব অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তি, এবং তার কারণেই কিন্তু বিএনপি এই যে গত 16 বছরে ঐক্যবদ্ধ ছিল এরকম ঝড়ঝাপটার মধ্যেও, এখানে অবশ্যই তারেক রহমান দেশের বাইরে আপনার থেকে দলকে সংগঠিত করেছেন, নেতৃত্ব দিচ্ছেন, সেখানে যেমন তার একটা ভূমিকা আছে, এখন যদি মির্জা ফখরুল সাহেবের একটা ভালো ভূমিকা আছে। সো এই মির্জা ফখরুল সাহেব, তারেক রহমান, ইভেন অন্য স্ট্যান্ডিং কমিটির লোকেরা, এই বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু ভাই, টুকু ভাই, তাদের সাথে নিয়মিত বিভিন্ন ইস্যুতে আমাদের কথা হয়, কুশল বিনিময় হয়। কিন্তু
সিনিয়র নেতারা যতটা আন্তরিক বা এই বিষয়টা রিয়েলাইজ করেন, তৃণমূলে এইটা আসলে রিয়েলাইজ করতে পারে না, তারা একটু অসহিষ্ণু হচ্ছে অনেক ক্ষেত্রে। তো এটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ যে তাদেরকে একটু মিনিমাইজ করাটা, নিউট্রাল রাখাটা।